শেখ হাসিনাকে যেতে হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম। অনেকে হয়তো তখন বিশ্বাস করতে পারিনি। যে পথে হাঁটি সেটাও হাসিনা পতনের জন্য, আমরা যে ভাত খাই সেটাও হাসিনা পতনের জন্য, আমরা যে মিছিলের পিছে থাকি এটাও হাসিনা পতনের জন্য। কোটা সংস্কার টার্ন ইনটু হাসিনার রিজাইন, সেদিকে কিভাবে নেওয়া যায় মাস্টার প্ল্যানিং করে কাউকে এক দফায় নেওয়া হয়। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দীর্ঘদিনের মানুষের ক্ষোভের সঞ্চার, প্রত্যেকের চোখে মুখে যেন আগুন জ্বলছে, তারা সেই আগুনে শেখ হাসিনা পুড়ে যাবে। সে বলছে যে ক্লাস 7-এ পড়ে, সে তার 10 জন বন্ধু সহ এসেছে এবং তারা রাস্তার মাঝে যে লম্বা লম্বা গ্রিলগুলো সেগুলো ইট দিয়ে ভাঙছে ছাত্রলীগ আওয়ামী লীগকে পিটাবে বলে। পুলিশ এবং একটি র্যাবের হেলিকপ্টার দুইটা বিল্ডিংয়ের ফাঁক দিয়ে এসেই তা মুহুর্মুহুর গুলি করল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যে নিজেদের লোক দিয়ে মেট্রো রেল ভাঙালো। যমুনা ফিউচার পার্কের সামনে পুলিশ গুলি করছে এবং সেনাবাহিনী পুলিশকে উল্টা গুলি করেছে যাতে তারা এখানে না আসে। Hello everyone and welcome to another episode of The Honest Dialogue. আমি আপনাদের হোস্ট তাহমিদ আরফিন হক এবং আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন শেখ তানভীর বারী হামিম ভাই এবং তিনি ডাকসু 2025 নির্বাচনে ছাত্রদল প্যানেলে জিএস প্রার্থী ছিলেন। তিনি এছাড়াও কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের কনভেনার। আজকে তার সাথে জুলাইয়ের ব্যাপারে আমরা ডিটেইল ডিসকাশনে চলে যাব এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এপিসোডে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল ওয়ানকে ধন্যবাদ যে এই জুলাইয়ের মাসে তারা জুলাইয়ের যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে তাদের যে কথা বা স্মৃতি বা যে মোমেন্টামগুলো ছিল এগুলো সকলের সামনে তুলে ধরছে, এই জন্য চ্যানেল ওয়ানকেও ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম এবং আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে আমাদের এই আড্ডায় এসেছেন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো হামিম ভাই, শুরুতেই আমরা এই পডকাস্টটিতে যা করি, আপনার জুলাইয়ের সময়ের যে অভিজ্ঞতা, আপনি জুলাইয়ের আগে আপনার জীবন এবং জুলাইয়ের সময়টাতে আপনার জীবন কী ছিল এবং আপনার পুরো জুলাই যাত্রাটা সম্বন্ধে আমরা জানতে চাই। না, আসলে দেখুন যে শুধু জুলাইয়ের সময়কার যাত্রা এইটা কিন্তু একটি 36 দিনের আন্দোলন, তাই না? কিন্তু আপনি জুলাইকে ব্যাখ্যা করতে হলে আপনার ফিরে যেতে হবে সেই গত 17 বছর। বিশেষ করে এই 2024 সালে যখন জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে তখন আমার বয়স 24। সুতরাং আমি 17 বছরের ব্যাখ্যা একদম দিতে পারবো না, কিন্তু আমি যখন থেকে আপনার ছাত্র রাজনীতির সাথে জড়াই, আমি ক্লাস 6-7 থাকতে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। তো তখন থেকে মানে 2007-8 সাল থেকে আমি যেটা দেখছি, তখন 2011-12 সালে আমি ক্লাস 6-এ পড়ি, তখন দিয়ে আমি যেটা দেখছি এবং দিনের পর দিন যেটা দেখলাম বা আমার বিশ্ববিদ্যালয় জীবনে কিভাবে এত বছরের একটা স্ট্রাগল আর কি, সেটাও আমার তুলে ধরতে হবে। যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 2018-19 সেশনে, অর্থাৎ 19 সালের প্রথম দিন দিয়ে আমার ক্লাস শুরু হলো প্রথম বর্ষের। তো আমি কিন্তু প্রথম দিন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়ি, যেহেতু আমি স্কুল এবং কলেজ জীবনে খুলনায় ছাত্রদলের রাজনীতির সাথে খুব প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, অর্থাৎ রাজপথের সকল আন্দোলন সংগ্রামে আমি সেখানে ছিলাম। এমনকি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, এই ভর্তি হওয়ার 20 থেকে 25 দিন পূর্বেও কিন্তু তখন নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছিল 2018 সালে। সেই খুলনা শহরে নিরাপদ সড়ক আন্দোলন সংঘটিত হওয়ার কারণে আমার বাড়িতে কিন্তু তৎকালীন সময় যৌথ বাহিনী তল্লাশি করেছিল এবং আমি এক রাতেই এক জামা কাপড়ে কোনো বই খাতা না নিয়ে ঢাকা শহরে চলে এসেছিলাম। পর আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, আমি কিন্তু একদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে পারিনি। এমনকি হলে যে ওঠার জন্য ভাইবা দিতে হয় সেটা আমি যাওয়ার সুযোগ হয়নি, কেননা তৎকালীন সময় ছাত্রলীগের যে নিপীড়ন ছিল। এবং প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমি যেহেতু মিছিল মিটিং করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবস্থান ছিল, কেননা তখন কিন্তু একটি ডাকসু নির্বাচন হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তখন কিন্তু ছাত্রলীগের একটা স্পেস তখন ছিল, কিন্তু সেটা থাকার কারণে যেহেতু মিছিল মিটিংয়ে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমি হলে একদিনও থাকতে পারিনি, এমনকি হলে ভাইবাটাও দিতে পারিনি। ঠিক একইভাবে আপনার জুলাই গণঅভ্যুত্থানের 36 দিন যেমন খুব গুরুত্বপূর্ণ, তার পূর্বে আমরা যারা বিভিন্ন সময় তৎকালীন সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম বা রাজপথে ছিলাম, তাদের স্ট্রাগলটা কিন্তু প্রত্যেকের ম্যান টু ম্যান ভ্যারি করছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান যখন আসলো, তার পূর্বে কিন্তু আপনার একটি জাতীয় নির্বাচন, যেটাকে আমরা বলছি আপনার আমির নির্বাচন 24-এর, সেই নির্বাচনও কিন্তু চলে গিয়েছিল। আমরা তখন কিন্তু আপনার নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি হরতাল অবরোধ চলছে। সেই অবরোধ যখন আমরা করতাম, অনেকেই কিন্তু আপনার হাসি ঠাট্টা করতো যে হাসিনা তো আরো 5 বছর থাকবে, 41 সাল পর্যন্ত অনেক কিছু বলতো। কিন্তু আমরা যারা রাজপথে আন্দোলন করতাম, আমাদের একটা বিলিভ ছিল যে হাসিনা যাবে, এটা শিওর, কবে যাবে এটা আমরা শিওর না, কিন্তু
তাকে মাস্ট যেতে হবে, এই ধরনের একটা স্পিড কিন্তু সবসময় আমাদের ভিতর ছিল, যার কারণে আমরা কিন্তু বারংবার রাজপথে অবস্থান করছি, বারংবার আন্দোলন সংগ্রাম করছি, বারংবার গুম খুন মামলা হামলা শিকার হচ্ছে আমাদের নেতাকর্মীরা। আমরা কিন্তু স্পিড থেকে সরে যাচ্ছি না, এই কিন্তু আর কেননা আমাদের একটি ভীষণ ছিল, মিশন ছিল যে শেখ হাসিনাকে যেতে হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম। অনেকে হয়তো তখন বিশ্বাস করতে পারেনি, তারা অনেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে অথবা অনেকে পোস্টার বয় হয়েছে, যারা তখন বিশ্বাস করতে পারেনি বলে সেই সময় কিন্তু আমরা সকল হুমকি হামলা মামলা চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিন্তু ছাত্রদলের রাজনীতি করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। কিন্তু সেই সময় কিন্তু তারা ছাত্রলীগের স্লোগান দিয়েছে, তারা ছাত্রলীগের সাথে মিলেমিশে থেকেছে। সুতরাং তারা হয়তো বিশ্বাস করিনি, তারা হয়তো আপনার এখানে চাকরি বা কোটা সংস্কারের জন্য এসেছিল, কিন্তু আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী অথবা শুধু ছাত্রদল নয়, যারা ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী ছিল, ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থী ছিল সাধারণ, তারা কিন্তু এখানে শুধু চাকরির অধিকারের প্রশ্নে আসেনি, কোটার অধিকারের প্রশ্নে আসেনি, তাদের গোলটাই ছিল হাসিনার পতন। এমনকি আমরা যখন প্রথম দিন থেকে আন্দোলনে জড়িয়ে পড়লাম, আমাদের মিশন ভিশন এভরিথিং ছিল এটাকে কিভাবে এই কোটা সংস্কার টার্ন ইনটু হাসিনার রিজাইন, সেদিকে কিভাবে নেওয়া যায়। তো আমরা কিন্তু সেভাবে কাজ করেছি। এমনকি আপনার একটা স্মৃতি আমার মনে পড়ছে, সেটি হচ্ছে আমরা তখন আমাদেরকে বারবার বলতো আমাদের কেন্দ্রীয় ছাত্রদল থেকে বা আমাদের যারা নেতৃবৃন্দ শীর্ষ পর্যায়ে, তারা বলতো যে তোমরা সামনের সারিতে থেকো না, তোমরা সংগঠিত করো কিন্তু পিছিয়ে থাকো, কেননা আন্দোলনটাকে আগে বৈধতা দিতে হবে, লেজিটিমেট করতে হবে আন্দোলনকে অরাজনৈতিক ব্যানারে। নতুবা তারা কি করবে, তারা এটাকে বিএনপির আন্দোলন বলে মেলাইন করার চেষ্টা করবে, আন্দোলন চালিয়ে দেবে। এই জন্য আমরা কিন্তু তখন পিছিয়ে থাকতাম। তো একদিন আমরা খুব মন খারাপ করে আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব ভাইকে বলছে আমাদের নেতাকর্মীরা যে ভাই আমরা এত পিছিয়ে থাকি, ওরা বারবার পোস্টে আসে, বারবার ছবিতে আসে, কিভাবে। তখন রাকিব ভাই একটা কথা বলেছিল যে তোমরা মনে রাখবে যে আমরা যে পথে হাঁটি সেটাও হাসিনার পতনের জন্য, আমরা যে ভাত খাই সেটাও হাসিনার পতনের জন্য, আমরা যে মিছিলে পিছিয়ে থাকি এটাও হাসিনা পতনের জন্য। অর্থাৎ আমরা যা করি আমাদের মিশন এবং মিশন হাসিনা পতন, নট আমরা পোস্টার বয় হবে এরকম। এই জন্যই কিন্তু আমরা সবসময় প্রথমে কৌশলে তাদেরকে পিছনে থেকেছি, আমরা সমর্থন দিয়েছি, আমরা সেখানে কিন্তু আমাদের লোকবল দিয়ে সবসময় কিন্তু আমরা সহযোগিতা করেছি। কিন্তু 16 তারিখের পর থেকে 14-15 তারিখের পর থেকে এটা কিন্তু তখন রাজনৈতিক আন্দোলনেই পরিণত হলো। অর্থাৎ রাজনৈতিক নেতাকর্মীরা সামনে থেকে নেতৃত্ব দিল, কেননা তখন কিন্তু সকলে আমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়েদের উপর হামলা হলো, একটি ছবি একজন শিক্ষার্থী তন্নি, তার উপর হামলা করা হলো, আপনার অসংখ্য নারী কর্মীদের, নারী যারা শিক্ষার্থী ছিল তাদেরকে, শিক্ষার্থীদের উপর হামলা করলো মহানগর ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে এনে ক্যাম্পাসের ভিতরে। এবং সেই দিনের একটি কথোপকথন তখন ভাইরাল হয়েছিল, তৎকালীন যে ভিসি ছিল মাকসুদ কামাল, তিনি শেখ হাসিনাকে ফোন করেছেন, ফোন করে বলছে যে আপা আমার নিয়ন্ত্রণে নেই, তখন কিভাবে তিনি বলছে আমি বলেছি মহানগর দক্ষিণ পশ্চিম সবাইকে আসতে। এই ধরনের কথোপকথন ভাইরাল হলেও কিন্তু তখন এটা একটি অগ্নুৎপাতের মতন শিক্ষার্থীদের ভিতর শিহরণ জাগিয়েছিল যে একজন ভিসি তিনি কিভাবে এই কথা বলেন, তিনি কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতে বাইরের ছাত্রলীগের সন্ত্রাসীদের আমন্ত্রণ জানায়। তো আপনার যখন একটা পর্যায়ে যে আপনার 16-17 তারিখ হয়ে গেল, আমাদের ক্যাম্পাস ছাড়া করা হলো প্রশাসনের অনেক অ্যাগ্রেসিভের কাছে, যখন ক্যাম্পাসের হলগুলো বন্ধ ঘোষণা করা হলো, ক্যাম্পাসের হলের পানি বিদ্যুৎ সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তখন কিন্তু মানে আপনার তখন সবাই ভাবছিল এই আন্দোলন হয়তো থমকে পড়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার মনে আছে সেদিন তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন, তৎকালীন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বক্তব্য দিয়ে কিন্তু সকলের সহযোগিতা চেয়েছিলেন এবং সকলে যেন আমাদের এই শিক্ষার্থীদের পক্ষে, আমরা যারা আন্দোলন করছি তাদের পক্ষে দাঁড়ায়, তিনি কিন্তু এই জন্য কথা বলছিলেন। এবং তার পরদিন থেকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী বা ছাত্রদল নেতাকর্মী অথবা বিভিন্ন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ তার পিছিয়ে ছিল, প্রত্যেকের সামনে চলে এসেছে। এবং তখন একটা কথা প্রচলিত ছিল যে তৎকালীন সময় যারা সমন্বয়ক তারা এক প্রকার আন্দোলন ছেড়ে দিয়েছিল, তারা বলেছিল তারা পেরে উঠছে না, তারা আমাদের বিএনপির সাথে বারবার যোগাযোগ বাড়িয়েছিল যে তারা আমাদের সমর্থন চায়, তারা আমরা যেন নেতৃত্বটা আগিয়ে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সবকিছু ছেড়ে তারা সামনেই বুক পেতে দেয়। তারই প্রেক্ষিতে আপনি দেখবেন যে 18 তারিখ আপনার রংপুরে আবু সাইদ তাকে গুলি করে হত্যা করা হলো, 16 তারিখে আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, তারপরের দিনই আপনার চট্টগ্রামের ওয়াসিমকে গুলি করে হত্যা করা হলো। এবার একের পর এক কিন্তু হাসিনা বারংবার লাশ ফেললো তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। কিন্তু আমরা কিন্তু তখন বুঝে গিয়েছি যে এই আন্দোলন এখন আর
9 দফা 8 দফা 7 দফায় নেই, মানে এক এই দফা। আন্দোলন কোনো 10-15 দফায় নেই, বারংবার তারা বিভিন্ন দফা চেঞ্জ করছে, কিন্তু এটা বাংলাদেশের মানুষের কাছে তখন কিন্তু তৎকালীন সময় এক দফায় রূপান্তরিত হয়েছে। আপনার মনে আছে কিনা যে 9 দফা টার্ন ইনটু এক দফা, একটা প্রোফাইল পিকচার ছিল যে একটা গুলি করলো, সেটা 9 থেকে 1 হয়ে গেল রক্ত দিয়ে। তো আপনার মনে আছে যে 2 তারিখ বা 3 তারিখ, আমার তারিখগুলো ঠিক মনে নেই, আপনার শহীদ মিনারে 3 তারিখেই আপনার সমন্বয়ক যারা ছিলেন নাহিদ ইসলাম, সাদ ইসলাম, অনেকে, তারা প্রত্যেকে একটি শহীদ মিনারে একটি কর্মসূচি ঘোষণা করলেন। সেইখানে সবাই বলছিল এক দফা ঘোষণা করতে হবে, কিন্তু সেদিন আপনি অবাক হবেন, আমিও শহীদ মিনারে ছিলাম, আমি একই সারিতে ছিলাম নাহিদ আসিফদের সাথে। সেদিন তারা আসার পূর্বেই সেখানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে এবং প্রত্যেকে বলছে দফা 1 দাবি 1 হাসিনার পদত্যাগ। এবং যখন নাহিদরা কর্মসূচি দেওয়ার জন্য উপরে উঠলেন, নাহিদ ইসলামরা, তিনি প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দেওয়ার জন্য, তখন তিনি বক্তব্য বা ঘোষণা দেওয়ার আগেই ওইখানে উপস্থিত সকল বর্ণ, গোত্র, শ্রেণী, রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষ এক আঙ্গুল দিয়ে এক দফা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ তৎকালীন তখন কিন্তু এক দফার আন্দোলনের ঘোষণার জন্য কারোর জন্য অপেক্ষা করা হয়নি, বরং হাসিনা যে অন্যায়গুলো করেছে, অত্যাচারগুলো করছিল, যে নিপীড়ন করছিল, একের পর এক লাশ ফেলছিল, তখন কিন্তু এক দফা সাধারণ মানুষের ভিতর এমনি গঠিত হয়েছে। এখানে কিন্তু কোনো মাস্টার প্ল্যানিং করে কাউকে এক দফায় নেওয়া হয়নি। এটা আমরা দেখেছি 5 আগস্টের পরে বিভিন্ন সময়, তৎকালীন সময় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুস, উনিও কিন্তু বাইরের দেশে যে সমন্বয়কদের একজনকে বুঝিয়ে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন মাস্টার মাইন্ড। সুতরাং এই যে আমাদের দেখেন, আমরা একটা কথা বলি যে বাংলাদেশে একসময় 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, তাহলে কেন আবার 24 আন্দোলন হলো? কেন 6-7 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো? 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে 90 সালে কেন আপনার স্বৈরাচার তার ক্ষমতায় থাকলো এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হলো? অনেকে বলে যে কেন বারংবার বাংলাদেশে আন্দোলন হচ্ছে, কেন বাংলাদেশে বারংবার আন্দোলন সংগ্রাম হয়। আমার কথা হচ্ছে, এটা আমার একটা পার্সোনাল পার্সোনাল রিসার্চ, যে 1971 সালে যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তখনও কিন্তু ইয়াং জেনারেশন বাংলাদেশের স্বাধীনতাতে সব থেকে বেশি নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে। তারাই কিন্তু 90 সালে, সেই তরুণ প্রজন্ম কিন্তু 90 সালে তারা একটা মাঝ বয়সে এসেছে। তারা সেই সময় অন্যায়কে সমর্থন করেছে বলেই তো 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবার এই ছাত্র দলের নেতৃবৃন্দ বলেন অথবা তরুণ প্রজন্ম বলেন, তারা আবার নেতৃত্ব দিয়েছে। সেই তরুণ প্রজন্ম কিন্তু এই গত 17 বছর, 20-30 বছরে আবার তারা মাঝ বয়সে এসেছে, তাদের দ্বারা আবার বিভিন্ন অন্যায় সংগঠিত হচ্ছে বলেই কিন্তু এই 24 সালের তরুণ প্রজন্ম তারা আবার এগিয়ে আসলো, বুক পেতে গুলি খেলো। ঠিক একইভাবে আপনি দেখুন যে তরুণ প্রজন্ম কিভাবে ব্যর্থ হয়। পূর্বের গুলো ছিল ইতিহাস, কিন্তু এখন তো আমরা বর্তমানে দেখছি 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের ক্রেডিট কারা নিবে, তরুণ প্রজন্মের ভিতর ভাগে বিভক্ত হয়ে গেল। শুধু তরুণ প্রজন্ম নয়, বিভিন্ন রাজনৈতিক দল তারাও বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে ক্রেডিট নিতে চাইলো। কিন্তু আপনি দেখবেন যে যেটি আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক অথবা বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময় যে বক্তব্য দিয়েছেন, এখনো উনি বলেন যে আন্দোলনের ক্রেডিট আমার বা আপনার নয়, এই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দলের নয়, এই আন্দোলনের ক্রেডিট বাংলাদেশের সাধারণ জনগণের, আপামর জনতার। কারণ আপনি দেখেন যে আজকে জামাত ইসলামী বা শিবির যদি বলে যে তাদের আন্দোলনের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে, তাহলে গত 17 বছর কেন হলো না? আজকে যদি আমি বলি যে আমি হামিম রাজপথে ছিলাম বলেই এই সরকার পতন হয়েছে, তাহলে গত 17 বছর কেন হলো না? সুতরাং এইখানে এই যে আন্দোলন, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দীর্ঘদিনের মানুষের ক্ষোভের সঞ্চার, দীর্ঘদিনের মানুষের ভিতর যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে তার একটি জনবিস্ফোরণ বলে এই 24-এর আন্দোলন গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখানে ক্রেডিট কারোর একার নয়। সুতরাং তরুণ প্রজন্ম এই যে বারবার মিসলিড হয়ে যাচ্ছে, মিসগাইডেড হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু 90-এর তরুণ প্রজন্ম মিসগাইডেড হয়েছে বলে আপনার 2007-8 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আবার 24-এ কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন হলো। ঠিক একইভাবে এই 71-এর প্রজন্ম 90-এ কিন্তু আমি যেটা বললাম, সুতরাং বারবার তরুণ প্রজন্ম সামনে গিয়ে আসছে, আবার এই তরুণ প্রজন্মই কিন্তু ভুল পথে ধাবিত হচ্ছে। আপনি দেখবেন যে এই তরুণ প্রজন্মের যারা নেতৃত্ব দিল সামনে থেকে, যারা পোস্টার বয় এই আন্দোলনে, যাদেরকে অরাজনৈতিক বলে সমন্বয়ক হিসেবে সকলে সামনে রেখেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু 5 আগস্টের পর দেখা গেল প্রথম তারা ভুলটি করলো। সেটি কি করলো? সেটি তারা আন্দোলনকারীদের কোনো অংশ সরকারে যাবে না, এই একটি সিদ্ধান্ত সকলে নিয়েছিল যে আন্দোলনকারীদের কোনো পার্ট আমরা একটি ইন্টারিম গভর্নমেন্ট করব,
যারা বাইরে থেকে অরাজনৈতিক বিভিন্ন লোকজনকে দিয়ে যা একটা জাতীয় নির্বাচন দেবে, আন্দোলনকারীদের কেউ এখানে যাব না। কিন্তু আন্দোলনকারীদের একটি পক্ষ যখন ওই সরকারে গেল তখন কিন্তু বিভক্তি শুরু হলো, স্বাভাবিক। এবং দেখা গেল আন্দোলনকারীদের এই দুইজনকে কেন্দ্র করে সকল ধরনের অন্যায় অনিয়ম সবাই কিন্তু তাক করে বসেছিল। তারা কখন ভুল করে, তারা মাইক্রোস্কোপের নিচে ছিল। ঠিক একইভাবে তারা ভুল করলো এবং বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি দুর্নিয়মের অনিয়মের কিন্তু বারংবার নিউজ হতে থাকলো। তাহলে এই যে তারা যে একসময় নেতৃত্বে ছিল, তারা যে মিসগাইডেড হলো, মিসলিডেড হলো, তারা যে করাপ্টেড হলো, এর কারণে শুধু তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারটা এমন নয়, সমগ্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আমার এই জন্য মনে হয় যে আমরা বারংবার প্রশ্ন করি কেন বাংলাদেশে বারবার তরুণ প্রজন্ম বুক পেতে দিচ্ছে, কেন বারবার গুলি খাচ্ছে, কেন বারবার রক্তপাত হচ্ছে, কেন বারবার আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমার মনে হয় যে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেয় সেই তরুণ প্রজন্মই পরবর্তীতে ভুল করে বলেই সেই তরুণ প্রজন্ম যখন মাঝ বয়সে যায় তাদের ভুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরবর্তী প্রজন্ম। এই জন্যই বাংলাদেশের সাথে আন্দোলন সংগ্রাম হচ্ছে। Yeah, it's very true because বুমার্সরা বুমার্স মানে আমাদের আগের জেনারেশন, আমি মিলেনিয়াল, এরপরে জেন জি, এরপরে জেন আলফা। তো বুমার্সরা কখনোই বিশ্বাস করেনি যে হাসিনার পতন হবে। তারা মনে করতো যে হাসিনা থেকে যাবে, বিকজ উনি এরকম একটা সিস্টেম তৈরি করেছিল যেখানে কারো কাছে জবাবদিহি করতে হতো না তাকে, মানে ডেমোক্রেসি ছিল না ইন আ ওয়ে। আমি নিজেই তো ভোট দিতে পারিনি। আপনারা দেখুন, আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অনেক ধরনের কথা বলি। আজকে আমরা প্রত্যেকের ভিতর আমি যখন দেখি বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সকলে এক ধরনের আমিত্ব, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, কিন্তু বাস্তবতা একজনের কথাই কিন্তু এই আন্দোলন সফল হয়নি, একজনের কথাই কিন্তু হাসিনা পালিয়ে যায়নি। এখানে লাখো লাখো মানুষ। আপনার আমার 5ই আগস্ট সকালের কথা এখনো মনে আছে, আমি তখন প্রগতি সরণির মোড়ে বসে আছি, নর্থ সাউথের ওইখান থেকে আমি আন্দোলন সংগ্রামে জড়িত হচ্ছি, বারবার যাচ্ছি। ওই দিন সকালেও আপনার পুলিশ গুলি করছে, ওই দিন সকালেও নর্থ সাউথের মোড়ে প্রগতি সরণে যমুনা ফিউচার পার্কের সামনে পুলিশ গুলি করছে, এবং সেনাবাহিনী পুলিশকে উল্টা গুলি করেছে যাতে তারা এখানে না আসে। তো সেনাবাহিনী গাড়িতে সেনাবাহিনী বসা, তার সামনে আমরা মনে হচ্ছে আমার মুক্তিযুদ্ধ অনেক সিনেমা দেখেছি যে মানুষ রেডিওতে বসে লাখ লাখ মানুষ শুনতো, সেখানে আমরা হাজার হাজার মানুষ সামনে একটি আপনার একটি ট্যাঙ্ক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর কয়েকজন সেনা সদস্য সেখানে দাঁড়িয়ে আছে, তারা মাইকে বলছে আপনার উত্তেজিত হয় না, ধৈর্য ধরুন, ভালো সংবাদ আসবে, তারা মানুষকে এবং তারা প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং আমরা সেখানে বসে শুনছি। তো আপনার তখন আমরা মোবাইলে আধো আধো নেট আসে, তখন আমরা দেখলাম উত্তরা থেকে লাখ লাখ মানুষের মিছিল ঢাকায় ঢুকছে, মানুষের ঢল নেমেছে, সেখানেও কিন্তু পুলিশ তখন গুলি চালিয়েছিল, হাসিনার পেটোয়া বাহিনী তখন গুলি চালিয়েছিল, কিন্তু সেই ঢল কিন্তু কেউ আটকাতে পারেনি। সুতরাং তখন কিন্তু সবকিছু একটি অলৌকিকতা মনে হচ্ছিল। 4 আগস্ট সারা রাত আমরা ঘুমাতে পারিনি, আমরা অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। বিশেষ করে আপনার 17 জুলাই যখন ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, ওই দিন ক্যাম্পাসে কফিন মিছিল হলো, কফিন মিছিলে গায়েবানা জানাজা হলো, সেখানে পুলিশ হামলা করলো, সাউন্ড গ্রেনেড মারলো। তখন সে আন্দোলন শেষ করে আমি বাড়িতে ফিরেছি, আন্দোলন যেহেতু তখন সবাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছি, হল বন্ধ হয়ে গেছে, তখন আমি মগবাজার আমার বাসায় যেখানে থাকি, আমার চাচা বাড়ি, সেখানে গিয়েছি। যে আমি গিয়েছি যে ব্যাগ গুছাবো, আমার জামা কাপড় ছিঁড়ে গেছে, কেননা আমি তো এমনি একটু ভারী শরীর, সেখানে আমার 4-5টি দেয়াল টপকিয়ে আমাকে আসতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে হয়েছে। বেরোয় আমি যখন বাসায় আসলাম যে ড্রেস চেঞ্জ করবো এবং জামা কাপড় নিয়ে আমি আমার বন্ধুর বাসায় চলে যাব, ওইখান থেকে আন্দোলন সংগ্রাম সংঘটিত করব। আমি যে দেখি আমার চাচা, উনি বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ছিলেন তখন, এখন খুলনা 4 আসনের এমপি আজরুল বাড়ি হেলাল, উনিও ব্যাগ গুছাচ্ছেন। আমি বলতেছি আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? বলে যে আজকে আমাদের নামে মামলা হয়েছে, এই জন্য গুছাচ্ছি, আর অথবা আমার নামে মামলা হোক না হোক, তোর কারণে আমি অ্যারেস্ট হতে পারি, তোর সব মিডিয়ায় দেখাইছে, আর আমরা তো এমনি রিস্কে। তখন উনি ব্যাগ নিয়ে ওনার একটা জায়গায় গেল, আর আমি ব্যাগ নিয়ে চলে গেলাম বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে আমি গেলাম, তার পরের দিন থেকেই কিন্তু ওইখানে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসরা, তাদের যে ব্যাপক ভূমিকা, আমরাও কিন্তু একসময় ভেবেছি আন্দোলন হয়তো বা শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডিং এ ছিল এতদিন এই আন্দোলনের। বাকি পুরো আন্দোলনটা কি বসুন্ধরা? হ্যাঁ, বসুন্ধরা থেকে। আমি সেখানেই যাচ্ছি যে আমার নিজেরও মনে হয়েছে আন্দোলন মনে হয় এবারও থমকে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডিং এ ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি দেখলাম শরণার্থী শিবিরের মতন প্রত্যেকে ব্যাগ বুস্কা আপনার তারা লাইন ধরে। আমি যখন 17 জুলাই ক্যাম্পাসে যাই, গায়েবানা জানাজা বা কফিন মিছিলের নেতৃত্ব দিচ্ছি, আমি যখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছি ফুলা রোড থেকে, আমার অনেক মন খারাপ হলো, কারণ আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে, তারা কেউ ট্যাঙ্ক, কেউ বই খাতা সবকিছু নিয়ে লম্বা লাইন। আমার মনে হচ্ছিল মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরের যে অবস্থা সেই মুহূর্তে। তো তখন আমার অনেক মন খারাপ হলো। যা হোক, তখন আমরা কোনোভাবে সেখানে আমি, নাহিদা,
ইসলাম, আব্দুল কাদের, সার্জিস এবং আমাদের ছাত্র অনেক ছেলেপেলে, তখনও 300-400 ছেলেপেলে ছিল, তারা আমরা গায়েবানা জানাজা করলাম, আমাদের কফিন আনতে বাধা দিল, সেই কফিন জোরপূর্বক আমরা আনলাম, মিছিল মিটিং করলাম, এর ভিতর আমাদের উপর কিন্তু হামলা হলো, পুলিশ টিয়ার গ্যাস এবং আপনার সাউন্ড গ্রেনেড মারলো। ওই দিন সকালে আক্তার হোসেনকে, যিনি এখন এমপি, আক্তার ভাইকে কিন্তু অ্যারেস্ট করা হলো। তো আমি যখন বাড়িতে ফিরে পরে বসুন্ধরা গেলাম, ওই দিন রাতে আমার খুব মন খারাপ, আমার ওই বন্ধুর বাসা এবং আমার চাচাতো ভাই থাকে, ওরা শেয়ারিংয়ে থাকে, তো ওইখানে যে অনেক মন খারাপ যে আন্দোলন এবারও থমকে গেল। কিন্তু পরের দিন যখন আমি দেখলাম যে ওইখান থেকে ছেলেমেয়েরা সব গলি থেকে বেরোচ্ছে, তখন আমিও তাদের সাথে যুক্ত হলাম এবং আমি যে বাড্ডা প্রগতি সরণিতে অবস্থান নিলাম তাদের সাথে, এবং দেখলাম তাদের ভিতর যে স্পিরিট, তাদের ভিতর যে স্পিরিয়া, তাদের ভিতর যে অকুতোভয়, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চোখে মুখে যে স্পিরিট দেখলাম, যে তাদের প্রত্যেকের চোখে মুখে যেন আগুন জ্বলছে, তারা সেই আগুনে শেখ হাসিনা পুড়ে যাবে এরকম একটা ভাব। তো আমি তাদের সাথে আন্দোলনে শরীক হলাম, সেখানে যেয়ে দেখলাম সবাই আমার সাথে অনেকে পরিচিত, তারা বিভিন্ন অঙ্গ সংগঠন করে ওই অঞ্চলে, কেউ ছাত্রদল, কেউ যুবদল, কেউ বিএনপি, সবাই পরিচয় হয়ে দিচ্ছে, ভাই আমি অমুক, ভাই আমি তমুক। আবার স্টুডেন্টসরাও সেখানে রয়েছে। সেখানে আমরা বাড্ডা প্রগতি সমিতি দাঁড়ানো ঠিক অপোজিট পাশে, সেখানে যুবলীগ এবং ছাত্রলীগের স্থানীয় যারা সন্ত্রাসী, তারা বন্দুক উঁচিয়ে, পিস্তল উঁচিয়ে, রামদা উঁচিয়ে ওইখান থেকে দেখাচ্ছে। রাস্তার মাঝখানে ধরেন 200 মিটার গ্যাপ, তারা ওই পাশে, আমরা এই পাশে, এবং আমরা এই পাশ থেকে ইট পাটকেল ছুটছি, তারা মাঝে মধ্যে দাও করছে, তারা অনেক সময় গলির ভিতর পালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটার বেশি যাচ্ছে না, কারণ তাদের কাছে অস্ত্র আছে। হঠাৎ করে দেখলাম, ছোটবেলায় জিটিএ ভাইস সিটি গেম খেলতাম, দেখলাম যে একটি পুলিশ এবং একটি র্যাবের হেলিকপ্টার দুইটা বিল্ডিং এর ফাঁক দিয়ে এসেই তার মুহুর্মুহুর গুলি করলো। পরবর্তীতে দেখলাম যে তখন আমি সাথে সাথে, যেহেতু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, আমরা কিন্তু বুঝি যে আন্দোলন সংগ্রামে কী কী রিস্ক থাকে, কারণ আমরা নয়াপল্টনে বহুবার আন্দোলন করেছি, বিভিন্ন পথে ঘাটে আমরা আন্দোলন করেছি। আমি তখন সাথে সাথে একটা শেল্টার, একটা চায়ের দোকানে টিনের নিচে চলে গেলাম। তো আমি দেখলাম যে একটা হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস এবং র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, এবং সবাই আপনার তাল মাঠালভাবে দৌড়াদৌড়ি করছে। পরবর্তীতে সবাই যখন আশ্রয় নিল, হেলিকপ্টার দুটো চলে গেল। এই হেলিকপ্টার কিন্তু পরবর্তীতে সারা ঢাকা শহর ঘুরে ঘুরে তারা গুলি করছে। তাদের কাছে নিউজ গেছে যে আপনার হাতির জেলা আন্দোলন হচ্ছে, সেখানে তারা গুলি করেছে, বিভিন্ন স্পটে তারা যে গুলি করছে। তো হেলিকপ্টার যখন চলে গেল, আমরা সবাই ওই যমুনা ফিউচার পার্কের পিছের গেটে ওইখানে অবস্থান নিয়েছি। আমি তখন অবাক বিস্ময় দেখলাম যে যমুনা ফিউচার, এক পাশে যমুনা ফিউচার পার্ক, আর এক পাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ের অনেক অভিভাবক, মা বোনেরা, বাবারা তার উপর থেকে কাগজ ফলাচ্ছে, গ্যাস লাইট ফলাচ্ছে, ম্যাচ ফলাচ্ছে, যেহেতু টিয়ার গ্যাসের ধোয়া হয়ে গেছে, সেই টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য তারা সেইগুলো বিভিন্ন রসদ দিচ্ছে, অনেকে পানি ফেলছে। সুতরাং এই আন্দোলন কিন্তু কারো একার ডাকে হয়নি, এই আন্দোলনে কিন্তু কেউ কাউকে জোর করে আনেনি। এই আন্দোলন সকলের যে মনস্তাত্ত্বিক ব্যাপার, সকলের যে চেতনা, সেই চেতনা থেকে হয়েছে। কিন্তু আপনি দেখুন যে আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে লাখ লাখ মানুষ দেখলাম, এরপরে তো এই জুলাই গণঅভ্যুত্থানের একটি অংশ, আন্দোলনকারীদের একটি অংশ একটি নতুন দল করলো, কিন্তু দেখা গেল তারা যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে, ডাক দিচ্ছে, কিন্তু মানুষ আসছে না। এমনও দিন গেছে, আমরা দেখেছি তারা পয়লা বৈশাখ উদযাপন করছে, আপনার স্টেজে 12 জন সামনে ফাঁকা, যেটা মিডিয়া এসেছে। কেন আসলো না? আজকে তো মানুষের আসার কথা ছিল তাদের ডাকে, কেননা তারা তো দাবি করছে তাদের ডাকে এই আন্দোলন সফল হয়েছে। তাহলে কেন আজকে তারা মুখ থুবড়ে পড়লো? কেন আজকে এই যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা বলছে যে তাদের আন্দোলনে, তাদের ডাকে, তাদের নেতৃত্বে যদি আন্দোলন সফল হয়ে থাকে, কেন বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনে তাদেরকে বেছে নিল না? কেন 300 আসনের ভিতর তাদের মাত্র 3 থেকে 4 জন এমপি হলো? এই প্রশ্নগুলো কিন্তু আজকে দেখা দিয়েছে। এবং আপনার এই জুলাই গণ অভ্যুত্থানে শুধু যে আপনার ছাত্র নেতৃবৃন্দ তাদের অবদান হয়েছে ব্যাপারটি এমন নয়। আমি দেখেছি প্রগতি সরণিতে আমি যখন আন্দোলন করি, ক্লাস 6-7 বাচ্চারা ঝাঁকে এসেছে। আমি অবাক। আমি একটা ছেলেকে বলছি, এই তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলছে যে ক্লাস 7 পড়ে। সে তার 10 জন বন্ধু সহ এসেছে, এবং তারা রাস্তার মাঝে যে লম্বা লম্বা গ্রিলগুলো, সেগুলো ইট দিয়ে ভাঙছে, ছাত্রলীগ আওয়ামী লীগকে পিটাবে বলে। সুতরাং তাদের ভিতর যে সাহসিকতা, তারা তো কারো ডাকে আসেনি। তারা দেখেছে তাদের ভাইয়েরা মরছে, তারা দেখেছে তাদের বোনরা মরছে, তারা দেখেছে তাদের আত্মীয় স্বজনেরা মরছে। এমনকি আপনি দেখবেন এই আন্দোলনে আমি দেখেছি অনেক পুলিশের সন্তান তারা আন্দোলনে এসেছে। কেন কি? তারাই কিন্তু বিভিন্নভাবে তারা দেখছে যে তাদের ভাইদের উপর আন্দোলন সংগ্রাম হচ্ছে। অনেক সচিবের সন্তান তারা আন্দোলনে এসেছে, কেননা তারা দেখছে বিভিন্ন মানুষের রক্ত অন্যায়ভাবে অনিয়ম করে হাসিনা ছড়াচ্ছে। যার কারণে একটি সামগ্রিক আন্দোলনের সফলতা কিন্তু এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থান ঘটেছিল যে জন্য, কেন ঘটেছিল, আমার দৃঢ়ভাবে মনে হয়
ঘটেছিল দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার নেই, বাংলাদেশের মানুষের কোনো মানবাধিকার নেই, বাংলাদেশের মানুষের কোনো ব্যক্তি অধিকার নেই, সেফটিও ছিল না, বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, ছিল না। বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নেই, আর্থিক নিরাপত্তা নেই, কিছু নেই। এখানে আওয়ামী লীগের একটি পক্ষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা হচ্ছে এবং তারা সেই টাকা বাইরের দেশে বিদেশে শুধু পাচারই করছে না, বিদেশে জুয়ার কোটে তারা মারছে। আপনি দেখবেন তৎকালীন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের ছবি ভালো, তারা বিদেশে যে ক্যাসিনো খেলতো, অর্থাৎ বাংলাদেশের মানুষের পকেট কাটা টাকা দিয়ে তারা ক্যাসিনো খেলতো, তারা জুয়ার বোর্ডে ওইদিকে কিন্তু আমাদের বিভিন্ন জনগণ কেউ আত্মহত্যা করছে। আপনার মনে আছে আমরা তখন ছোট, এই শেয়ার বাজারে তারা এমন ভাবে ইন্টেনশনালি করেছিল, আমার পরিচিত অনেক মানুষকে আমি খুলনা দেখেছি আত্মহত্যা করেছে। অর্থাৎ সে একটি পরিবারে তার বাবা যদি আত্মহত্যা করে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। সুতরাং এই যে দীর্ঘ 17 বছরের ক্ষোভের সঞ্চার, সেই জনবিস্ফোরণ কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখুন যে আবার আমরা অভ্যুত্থান, আমি যেখানে ছিলাম যে মানুষের অধিকার ছিল না, এই কারণেই কিন্তু আপনার মানুষ আন্দোলনে এসেছে। মানুষ চেয়েছিল একটি জবাবদিহিতার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। মানুষ ভেবেছিল তাদের যে নৈতিক ভোটাধিকার রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেই নাগরিক অধিকার তারা দিক। বাংলাদেশের মানুষের যদি কোনো অভাব অনাটন থাকে তারা যেন সরকারকে প্রশ্ন করার সুযোগ পায়। যে আপনি এই জুলাই মাসে যখন আন্দোলনে ইনভলভড হলেন, এর মধ্যে আপনার সামনে কি কোনো এরকম অ্যাট্রসিটি ঘটেছে যে আপনার সাথে সহযোদ্ধা যারা ছিল, আপনার চোখের সামনে কি কারো মৃত্যু আপনি দেখেছেন? আমি যখন আন্দোলন সংগ্রাম করেছি, আমরা প্রগতি বাড্ডা সমিতিতে, তখন আমরা দেখেছি যে আমি যখন আন্দোলন করছি, আমি আমার পাশ থেকে দেখেছি যে লাশ নিয়ে সবাই কোলে করে নিয়ে যাচ্ছে। সে লাশ তখন আমি শনাক্ত করতে পারিনি, কানাডা ইউনিভার্সিটির এই পাশে আমি দেখেছি হাতে লাশ নিয়ে ছেলেরা কাঁদতে কাঁদতে দৌড়ে যাচ্ছে। ওই যেদিন আপনার পুলিশ আটকা পড়লো উপরে হেলিকপ্টারে, তাদেরকে রক্ষা করলো, হ্যাঁ, ওই দিনের ব্যাপারটা, ওই দিনের ব্যাপারটা বলছি যে আমি আমার চোখের সামনে এই দুইটা লাশই দেখেছি যে নিয়ে যাচ্ছে। এরপর আমার আর আন্দোলন সংগ্রামে লাশ দেখা এটা আমি দেখিনি, কিন্তু তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রেগুলার দেখা যেত যে সারা বাংলাদেশের লাশ পড়ছে। এরপর তো ইন্টারনেট বন্ধ হয়ে গেল, সময়টা কেমন ছিল? ইন্টারনেট যখন বন্ধ হলো তখন আমরা ওই তথ্য পেলাম, তখন আমরা ডিরেক্ট ফোন ইউজ করতে পারছি না, কারণ কি আমরা যেহেতু পলিটিক্স করে আমাদের নাম্বার ট্র্যাকড হয়। তো আমি তখন আমার এক পরিচিত একজন রিক্সা চালকের নাম্বার দিয়ে বিভিন্ন জায়গায় ফোন দিতাম, রিক্সা চালকের নাম্বার সিমে বললাম। তো ওই 3-4 দিন কিন্তু সবাই কম বেশি বিচ্ছিন্ন ছিল। আমরা তখন ওই বসুন্ধরায় থাকি, তখন বসুন্ধরায় ব্যাপক তল্লাশি হচ্ছে রাত 10-11টার পর থেকে বসুন্ধরায়, মানে এমন ভাবে তল্লাশি হতো, আমি সবসময় আমি লোমহর্ষক ব্যাপার। এবং আমি রাত 4-5টা পর্যন্ত মানে ভোরে আলো না ফুটা পর্যন্ত আমি ঘুমাতে পারতাম না, আমি বারংবার জানলার ফাঁক দিয়ে দেখতাম, কেননা ওইখানে বেশিরভাগই ব্যাচেলর ছেলেরা থাকে এবং যাকে তাকে ধরে নিয়ে গেছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। আর তখন তো আসলে আমাদের মেসেঞ্জার বলেন বা আমাদের মোবাইলে তখন কিন্তু অনেক তথ্য রয়েছে, আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করছি, বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রামকে মোটিভেট করছি। তো তখন কিন্তু আমাদের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছিল যে আমরা কিভাবে এই অ্যারেস্টকে লুকাতে পারি। তো এই ধরনের একটি অভিজ্ঞতা কিন্তু তখন আমাদের ছিল। এই টাইমটাতে সংগঠন থেকে কি কোনো নির্দেশনা ছিল? এই টাইমে সংগঠন থেকে আমাদের রেগুলার আমরা যোগাযোগ করতাম। এমনকি একদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমাকে ফোন দিলেন, তিনি হয়তোবা নাহিদ ইসলাম অথবা কাউকে ছাত্রদলের পক্ষ থেকে একটা টাকা পাঠাতে হবে, যেহেতু সে অসুস্থ বা সামথিং তার আন্দোলন সংগ্রামের জন্য অত্যাচার করা হয়েছিল। তখন আমাকে হয় নাহিদ ইসলামের কথা বা অন্য কারো কথা বলছে, আমার ঠিক মনে নেই, কিন্তু তারা 6 সমন্বয়কের একজন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন, উনি ফোন দিয়ে বললেন যে তোমার লালবাগে কোনো ছেলে আছে কিনা, ওকে একটু 20,000 টাকা পৌঁছে দিতে হবে অমুক জায়গায় যে। তখন কিন্তু আমি কথা বলে সেখানে আবার ওই টাকাটা পৌঁছে দিয়েছি। এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য কাজ করেছি, যে আমরা কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। কীভাবে তখন আপনার মনে আছে যে শেখ হাসিনা পরবর্তীতে দেখা গিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে যে নিজেদের লোক দিয়ে মেট্রো রেল ভাঙালো। এই মেট্রো রেল ভেঙে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ছাত্র দল নেতাকে অ্যারেস্ট করেছিল, 3 ছাত্র দল নেতাকে অ্যারেস্ট করলো, তাদের উপর লোমহর্ষক নির্যাতন, অমানবিক নির্যাতন করলো। তো এই বিষয়গুলো কিন্তু তখন আমাদেরকে ব্যাপক নাড়া দিত এবং আমরা কিন্তু সবসময় রাজপথে থাকতাম। তাদেরকে কি আমরা চিনি? অবশ্যই তারা আমাদের যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল সেখানে আব্দুল হান্নান তালুকদার, উনি সূর্য সেন হল ছাত্রদলের নেতা ছিলেন, এখন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা। এরকম আপনার টোটাল 3 জন সেখানে ছিলেন, 3 জন আমাদের ছাত্রদলের এবং পোস্টেড নেতা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং তৎকালীন সময়ে ওই সময় যে ডিবি হারুন ছিল, তিনি প্রত্যেক দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি গণেশচন্দ্র রায় সাহস, নাইদুজ্জামান শিপন, তারপর আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, তাদের নামে রেগুলার প্রেস করতেন যে এরা মেট্রো রেল পড়াচ্ছে, এরা এটা করছে। তারা নিজেরা করে
প্রতিনিয়ত নিজেরা নাটক অন্যের উপর মঞ্চস্থ দোষ চাপিয়ে করতো। দিত আর কি, এরকমের নাটকীয়তা। তো এই পুরো টাইমটা যখন আপনি বসুন্ধরা ছিলেন, আপনার কি রাজপথে নামা হয়েছে? আমি রেগুলারই তো রাজপথে ওই ছিলাম, বসুন্ধরা, ওইখানে ওই আমরা প্রগতি সরণি প্রগতি এরিয়াটাতে। সরণি, হুম। বাড্ডা, আমরা রেগুলার, এমনকি 1 তারিখ 2 তারিখ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, অনেক আচ্ছা, কষ্ট করে, ওখান অনেক থেকে? পথ পেরিয়ে, বেশ অনেক দূরের পথ, এটা আসা তো খুব বেশ tough দূরের ছিল। পথ। এবং আমার তো 1-2 তারিখে মানে আবার মানে কিভাবে অনুশোচনায় চলে গেলাম, আবার অনুশোচনায় চলে গেলাম যে এখন তো শহীদ মিনার আন্দোলন হচ্ছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন হচ্ছে, আমি এখানে যাবো কিভাবে। আপনার 3 তারিখে আমি রিক্সা যোগে বিভিন্ন গলির ভিতর থেকে গেলাম রিক্সা যোগে, এবং তখন রাস্তা পুরা ফাঁকা রাস্তা। এবং আমি যখন হাতিরঝিল দিয়ে যাচ্ছি, আমি দেখলাম পুরো রাস্তা ফাঁকা, একটা মাত্র ইজি রিক্সা। তো আমি আপনার হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে আমি কিন্তু উঠছি, তখন কিন্তু প্রেসক্রিপশন থাকলেও চেক করে। তো আমি খুব মুমূর্ষু অবস্থায় এইভাবে করে যাচ্ছি। তো হাতিরঝিল থেকে মগবাজার গেলাম, মগবাজার মোড় থেকে আমি আবার ওইখান থেকে হাঁটা শুরু করলাম, যেখানে হাঁটতে যাই সেখানে দেখি পুলিশ, সেখানে বাজে অবস্থা, সেখানে ভাঙাচোরা। পরে একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেফ ভাবে ঢুকতে পারলাম। তখন দেখলাম লাখ লাখ মানুষ শহীদ মিনারে উপস্থিত আছে, যেদিন 1 দফা ঘোষণা হলো, 3 আগস্টের ঘটনা। সেখানে গেলাম এবং সেখানে আমরা 1 দফা ঘোষণা শেষে আবার প্রত্যেকের মতন সচেতন ভাবে আমরা ওই দিন, আমি আর বসুন্ধরা ফিরে গেলাম না। ওই দিন আমি ঢাকার শান্তিনগরে আমার এক চাচা বাড়ি আছে, ওইখানে থাকলাম। তারপর দিন সকালে ভোরবেলা আমি আবার বসুন্ধরা চলে গেলাম। উনি তো জানতো যে আপনি আন্দোলনের সাথে জড়িত? উনি তো জানতেন, আমার বাবা মা তো রেগুলার দীর্ঘ 4-5 দিন ছিল আমার বাবা মায়ের সাথে যোগাযোগ হতো না। তারা বিভিন্ন মাধ্যমে, কারণ আমি জানি যে আমার বাবা মার ফোনও এখন ট্র্যাকিং হচ্ছে। বিশেষ করে যখন জুলাই আন্দোলনে কফিন মিছিল হলো, সেই কফিন মিছিলের নেতৃত্বে কিন্তু আমি ছিলাম। তো ওই দিন কিন্তু সকল টিভি মিডিয়া, এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়া আমার ছবি ভাইরাল হয়েছিল। এবং 9 জুলাই প্রথম দিকে আন্দোলনে আমি প্রায় 10,000 বোতল পানি সংগ্রহ করে আন্দোলনকারীদের ভিতর দিয়েছিলাম। পরবর্তীতে আপনার 19 জুলাই ডিবি প্রধান তৎকালীন সময় হারুন, সে বক্তব্যে বললেন যে কারা এই আন্দোলনে পানি যোগাচ্ছে, আমরা সব কিছু ভিডিও আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তো তখন থেকে আমি বাসার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিই, কেননা আমার বাসার নাম্বার তো অ্যাভেলেবেল, বাবা মায়ের নাম্বার, এটা তো ট্র্যাক করবে, কারণ প্রত্যেকে জানে যে বাবা মার সাথে যোগাযোগ করবে। এই জন্য আমি বললাম যে আমার সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই। আপাতত আমি প্রায় 5-7 দিন কিন্তু আমার সাথে যোগাযোগ ছিল না, যখন ইন্টারনেট ছিল না, আমার কোনো প্রকার যোগাযোগ ছিল না। তখন আমি মাঝে মধ্যে বসুন্ধরায় রাতের বেলা একদিন 11টার দিকে বের হলাম, 11টা না 9:30টার দিকে বের হলাম। একদিন বেরিয়ে আমি নিচে গেলাম যে একদিন একটা মাকে ফোন দিব, একটা রিক্সাওয়ালার নম্বর দিয়ে বের হয়ে এক কোনায় গেছি, আপনার অনেক দূরে গেছি, প্রায় 1 কিলোমিটার হেঁটে গেছি। যে ফোন দিছি, ফোন দিয়ে বাসা দিয়ে স্বাভাবিক কথা কান্নাকাটি করে, এত লাশ পড়তেছে, এত হচ্ছে, যেন সাবধানে থাকি, কথা বলে চলে এসেছি। এরপরে কিন্তু আমরা মানে কিভাবে ওই রিক্সাওয়ালার যেখানে আপনার রেজিস্টার করা মোবাইল, যেইখানে রেজিস্টার করা, তার বাড়ি কুমিল্লা, সেই কুমিল্লায় পুলিশ চলে গেছে। তারপরের দিন সেই রিক্সাওয়ালা চলে আসতে এসে মামা আমার বাড়ি পুলিশ গেছিলো। পরে আমি বলছি যে আপনি ওই সিমটা পর্যন্ত বন্ধ রাখেন, রাখেন। তো এইভাবে কিন্তু আপনার ট্র্যাকিং হতো তখন, মানে কি লেভেলের ট্র্যাকিং। এবং আপনার তখন আমার মনে আছে আমি যেমন আন্দোলন সময় আমরা রাজপথে ছিলাম, ঠিক একইভাবে যে কদিন ইন্টারনেট ছিল আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষকে মোটিভেট করার চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে মোটিভেট করেছি। এবং তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অথবা বিভিন্ন সাংবাদিকদের সাথে তখন কিন্তু আমরা রেগুলার যোগাযোগ মেনটেন করতাম। তখন আপনারা যারা মোটামুটি এস্টাবলিশ ছিলেন, যাদেরকে চিনতো পুলিশ, তাদের মানে ট্র্যাক লিস্ট এস্টাবলিশ ছিলেন, আপনাদের নামে তো মামলা টামলা। হ্যাঁ, এবং তখন তো এত পরিমাণ মামলা যে কেউ আর কারো খোঁজও নেয়নি। এমনকি তখন দেখা গেছে শেখ হাসিনার বিছানার পাশে যে লিস্টগুলো পাওয়া গেছে, সেখানে কিন্তু আমাদের অনেকের নাম, ছাত্র নেতৃবৃন্দের নাম রয়েছে, এবং প্রত্যেক জেলা ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ সেই আপনার ডেটাগুলো রাখা। মানে কি পরিমাণ ট্র্যাকিং হতো। তো তারপরে আপনি বললেন 3 আগস্টের কথা বললেন, এভাবে আপনার বাকি জার্নিটা কি এরকমই ছিল? 5 আগস্ট সকালবেলা 4 তারিখে তো রাতে ঘুম আসছে না, ঘুমাতে পারিনি, নির্ঘুমভাবে কাটালাম। 4 তারিখ কি বসুন্ধরা ছিল? 4 তারিখ রাতে, 4 তারিখ সকালবেলা বসুন্ধরা ব্যাক করেছি, 3 তারিখ রাতের শান্তিনগর ছিলাম। 5 তারিখে 4 তারিখ সারাত ঘুম হচ্ছে না, 4 তারিখ আমরা অপেক্ষায় আছি। এবং 4 তারিখেও আপনার সারা বাংলাদেশে আন্দোলন চলছে তৎকালীন সময়, সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর সাধারণ মানুষজন পুড়িয়ে দিচ্ছে, আওয়ামী লীগকে নেতাকর্মীদের প্রতিহত করছে, বিভিন্ন জেলা থেকে খবর আসছে। এবং অনলাইন বসুন্ধরা আসলে তো সেরকম আওয়ামী লীগের বাড়িঘর বা এটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওইখানে গলিতে আন্দোলন হচ্ছে তখন ব্যাপকভাবে, গলিতে এমনকি আপনার ওই দিন ভোরবেলা 5 তারিখের প্রথম প্রহরে
ফজরের নামাজের সময় মসজিদ থেকে আপনার মাইকে কিন্তু যে আমরা সবাই ফজরের নামাজ পড়ে এক হব, এই ধরনের কথা। তখন কিন্তু আবার প্রফুল্ল হতে হলাম যে আমরা সকালে ফজরের নামাজের পরে আমরা চলে গেলাম নর্থ সাউথের সামনে। নর্থ সাউথের সামনে দেখলাম অনেক ছেলেপেলে আসছে, কিন্তু হঠাৎ করে পুলিশ, ওরা যখন প্রগতি সরণের দিকে একটু আগাতে গেছে পুলিশ গুলি করলো। পরে আবার সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। পরবর্তী একটা পর্যায়ে যখন 10টা-11টা বাজে তখন কিন্তু আপনার সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিল জায়গাটা, এবং আমরা সবাই ওই যে বললাম না সবাই বসে পড়লাম। বসে পড়ে সেনাবাহিনী তখন বললো যে সেনাবাহিনী তখন শান্ত হতে বললো। এক পর্যায়ে সেনাবাহিনীর আপনার যে ট্যাঙ্ক সেটি চলে গেল, তখন 1টা বাজে তারা চলে যাচ্ছে, এবং আমরা পায়ে হেঁটে, তখন আমি মনে হয় জীবনে এরকম কোনোদিন হাতে আমি পায়ে হেঁটে ওখানে বসুন্ধরা থেকে আমি গেলাম আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, মানে তখন গণভবনের কাছে। প্রথমে আমি গিয়েছি আপনার, আমি ভেবেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। আমি প্রগতি সরণি থেকে আপনার বাড্ডা হয়ে রামপুরার দিকে আগাতে থাকলাম। আমি যখন আগাচ্ছি ভাই আমার মনে হচ্ছে আমি দেখছি অনেক রিক্সায় মাথা থেকে রক্ত পড়ছে, মারা গেছে এরকম মানুষজন নিয়ে যাচ্ছে কান্নাকাটি করতে করতে, এবং রাস্তার সবখানে যেন মানে মনে হচ্ছে যেন একটা মানে কি বলবো যে একটা যুদ্ধক্ষেত্র, মানে একটা বিধ্বস্ত ঢাকা। সব জায়গায় আগুন জ্বলছে, তাকানো যাচ্ছে না, আগুনে এত লেলিহান শিখা, সব জায়গা পুড়ছে, সব জায়গা পুলিশকে প্রতিহত করেছে, বিভিন্ন জায়গায় সব জায়গায় রক্ত। মনে হচ্ছে যে আপনার বিভিন্ন গেমিং খেলে বা হরর মুভি যেমন দেখে না, সেরকম কোথাও থেকে আমি একা হেঁটে যাচ্ছি। রাস্তায় যদিও তখন অনেক লোক, রাস্তায় গাছে গুড়ি ফেলানো, সেখানে আগুন জ্বালানো। পরবর্তীতে আমি রামপুরার ওইদিকে এগোতে এগোতে আমি দেখলাম যে ওইদিকে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমি শ্বাস নিতে পারছি না, এত আগুন, এত লেলিয়ান শিখা, এত গাছেরই। পরবর্তীতে আমি হেঁটে হেঁটে আবার ব্যাক করলাম, আবার প্রগতি সরণির মাথা থেকে আপনার মিরপুর ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারের উপর থেকে উঠে উঠে ওই পাশ দিয়ে যে আমি কিন্তু আপনার ওই দিন প্রায় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত হেঁটে গিয়েছি। একটা পর্যায়ে যখন তৎকালীন সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালাম, দেখলাম লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ সেখানে আন্দোলন করছে, আর সেখানে উঠে জাতীয় পতাকা ধরে নাড়াচ্ছে, অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো আমি যে দেখলাম শেখ হাসিনা একটা গাড়ি ফেলানো, তার উপর উঠে আমি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, তখন বলেছিলাম যে আওয়ামী লীগে যুবলীগে দেখ। তো পরবর্তীতে যখন দেখলাম যে সবকিছু তো শেষ, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এবং তখনও রাস্তায় স্লোগান, ব্যাপক স্লোগান হচ্ছে যে এই মুহূর্তে খবর শেখ হাসিনা পালিয়ে গেল, এই ধরনের। পরবর্তীতে সন্ধ্যায় বাসায় ব্যাক আসলাম, এসে একটা মানে একটা শান্তি, একটা রিলিফ যেন আমাদের ভিতর পেলাম। ফাইনালি এত বছরের স্ট্রাগল একটা পূর্ণতা পেল আর কি। এবং সেই রাত্রে আপনার মনে আছে যে তখন সন্ধ্যাবেলায় বিকালে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য দিলেন। তিনি তখন কিন্তু সারা বাংলাদেশে, কারণ আন্দোলনে যেমন ভালো মানুষ ছিল, অনেক দুষ্টু মানুষও আছে বিভিন্ন সময় বাংলাদেশে, একটি দেশ প্রত্যেক দেশে থাকে, তারা কিন্তু অনেক বাড়িঘর লোপাটের একটা প্রতিযোগিতা শুরু হলো। তখন তৎকালীন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্যে বললেন দেশের মানুষকে, দেখুন শুধু যে খারাপ মানুষ সেখানে বাড়িঘর লোপাট করছে ব্যাপারটি এমন নয়, অনেকে জায়গা জমি দখল করেছে, অনেকের পিতাকে হত্যা করেছে, সেই মানুষগুলো তো থেমে থাকবে না, তাদের ভিতরে প্রতিহিংসার আগুন কিন্তু জ্বলছিল। তখন সেই ঐতিহাসিক একটি বক্তব্য বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বললেন যে বিজিতের কাছে যদি পরাজিতরা নিরাপদ থাকে তবে সেই বিজয় কল্যাণময় হয়, সেই বিজয় শুভ হয়। অর্থাৎ আমরা যারা বিজয় লাভ করেছি, যারা শেখ হাসিনাকে পালিয়ে দিলাম, আর যারা পরাজিত হয়েছে, পরাজিত শক্তিকে যদি আমরা নিরাপদ রাখতে পারি তবে এই বিজয়ের পথ সুগম হবে। অর্থাৎ তিনি এই যে বিভিন্ন ধরনের আপনার মানে মারামারি গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, সেগুলোকে নিষ্প্রভ করার জন্য চেষ্টা করলেন। এবং আপনার মনে আছে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ সারা বাংলাদেশে কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদল, নেতাকর্মী রাত জেগে বিভিন্ন মানুষের বাড়িঘর পাহারা দিলেন, মন্দির, সোনার গয়নার দোকান, মার্কেট পাহারা দিলেন। এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেশ একটি স্টেবিলিটির ভিতরে গেল। তো বেসিক্যালি আমরা জুলাইয়ের যাত্রা সম্বন্ধে জানলাম। এই 5 আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর সফট পাওয়ার এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে এই জুলাইটাকে তুচ্ছ করার চেষ্টা করছে। দেখুন আপনার অনেকে অনেক ধরনের চেষ্টা করবে। মানুষ আপনি দেখবেন কারো যদি বাবা মাও মারা যায় 7 দিন 14 দিন 1 মাস 2 মাস এরপর কিন্তু একটা পর্যায়ে মানুষ ভুলে যায় বা সেইভাবে স্পিরিটটা কাজ করে না, তাই না? তো
আপনার মানে জুলাইয়ের স্পিড কাজ করবে। আমি বাংলাদেশের সকল মানুষ যারা আজকে এটি দেখছে তাদেরকে বলবো আগামী 5ই আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন হবে। সেই জুলাই জাদুঘরে আপনারা প্রত্যেকে যাবেন। সেইখানে যদি আপনারা যান আপনারা দেখতে পাবেন কিভাবে জুলাই শহীদদের বিভিন্ন রক্ত ভেজা জামা কাপড় সজ্জিত রয়েছে, কিভাবে প্রত্যেকের বর্ণনা, কিভাবে আয়নাঘরে মানুষকে গুম করে রাখা হয়েছে এবং গুম করে সেখানে কেমন করে দেখেন আপনি আয়নাঘরগুলোতে একদম ছোট্ট ছোট্ট একটা 2x1 সেল থাকতো, আলো বাতাস যেত না, বেশিরভাগ মানুষই সেখানে গলে মারা গেছে, তাদের চামড়া গলে মারা গেছে, এত গরম, দিনের পর দিন বেরোতে পারে না। অর্থাৎ হাসিনা হয়তোবা চলে গিয়েছে, তার প্রতি এখন অনেকেই ভুলে গিয়েছে অনেক কিছু, বা যারা তার পক্ষে ছিল তারা অনেকভাবে ভুলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবিকতা এই যে আপনার লাখ লাখ মানুষের নামে যাদের নামে মামলা দিয়ে যাদেরকে গুম খুন করা হচ্ছে সেই পরিবারগুলো কি ভুলবে? যাদেরকে বিভিন্নভাবে যেই এই আন্দোলনে যে 1000-এর অধিক যে শহীদ তাদের পরিবার কি ভুলবে না। যাদের বিভিন্নভাবে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে, তাদের চাকরি ক্ষেত্র থেকে সকল ক্ষেত্র থেকে যাদেরকে বৈষম্য করা হয়েছে তারা কি ভুলবে না। সুতরাং আমার বিশ্বাস এই প্রজন্ম যতদিন রয়েছে এবং অর্থাৎ এই আন্দোলন সংগ্রাম যারা দেখেছে গত 17 বছরের যে প্রজন্ম, বর্তমান যে প্রজন্ম, তারা দ্বারা থাকতে কিন্তু হাসিনার কখনোই ব্যাক করতে পারবে না। আমার পডকাস্টে একজন গেস্ট বলেছিল আমাদের যুদ্ধটা আসলে স্মৃতির বিরুদ্ধে, কারণ আমরা ভুলে যাই এবং বারবার এই কারণে হয়তো আমাদের দেশে ফ্যাসিস্ট রেজিম বা এরকম যেই স্বৈরাচারী গভর্নমেন্ট এগুলো হয়তো বা ফিরে আসে। তো আপনার কি মনে হয় এখন দেশ যেদিকে এগোচ্ছে আমাদের দেশে আবার কখনো স্বৈরাচার এস্টাবলিশ হওয়ার কোনো চান্স আছে? আপনি দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয় এই উত্তরটি দিতে চাই, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন রাজনীতির বাইরের মানুষ হিসেবে। আজকে কেন আওয়ামী লীগের বা তাদের কথা আবার ফিরে আসছে, এর কারণ আমাদের ভিতরে অনৈক্য রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতর। আজকে একটি ইন্টারিম গভর্নমেন্ট থেকে একটি গণতান্ত্রিক গভর্নমেন্ট, মানুষের নির্বাচনে ভোটাধিকার দীর্ঘ 17 বছর পর একটি নির্বাচিত সরকার রয়েছে, যারা গত 17 বছর বিভিন্নভাবে ঐক্যবদ্ধ ছিলাম, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছি। আর রাজপথের নেতৃত্বই শুধু নয়, যারা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার অন্যায়ের বিপক্ষে, যারা শেখ হাসিনার অন্যায়কে লেজিটিমেট করেনি, তারাও কিন্তু আন্দোলনের পক্ষের অংশ। যারা লেখনির মাধ্যমে শেখ হাসিনার বিপক্ষে লেখনি লিখে গিয়েছে তারাই আন্দোলনের অংশ। শুধু যে রাজপথে যারা দাঁড়িয়েছে তারাই আন্দোলনের অংশ না, বরং এই আন্দোলন সফলতার অংশও তারা। এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একটি প্রশ্নে, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেটি বিনির্মাণ হয়েছে এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। একটি প্রশ্নে, যে বাংলাদেশের যে অপসংস্কৃতি, অপরাজনীতির অপসংস্কৃতি, যে রাজনীতি মানেই হচ্ছে বিরোধী দল বা বিরোধী মতের বিপক্ষে আজে বাজে সমালোচনা করা, বাজে কথা বলা, সম্মানহানি করা, সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, পলিটিক্যাল ম্যালপ্র্যাকটিসটা বন্ধ করতে হবে। আরেকটা জিনিস যেটা আপনার কথা থেকে আমি বুঝলাম এবং আমি এটা আশাবাদ ব্যক্ত করছি, যে বাংলাদেশে অ্যাটলিস্ট আওয়ামী লীগ প্রসঙ্গে, আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ, আওয়ামী লীগের প্রসঙ্গে যেন প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা তো প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, কিন্তু অপরাজনীতিগুলো, অপসংস্কৃতিগুলো যে আমাদের নিজেদের ক্ষুদ্র লাভের জন্য দেশের ক্ষতি যেন আমরা না। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, তো হামিম ভাই আপনাকে জিজ্ঞেস করব যে আপনার নিজের অ্যাপলিটিক্যাল একটা অ্যান্সার চাবো, যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, মানে অনেস্টলি একদম মন থেকে, এবং সেটা কি আপনি সেটার কোনো একটা প্রতিছবি কি আপনি দেখতে পাচ্ছেন কি? দেখুন, আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, 100%, যেখানে মত প্রকাশের জন্য কেউ কাউকে আমি অন্যায়ভাবে অপমানিত করবে না, কেউ কারো মানহানি করবে না, এবং এইখানে একটি স্বচ্ছতা, জবাবদিহিতা সবসময় থাকবে, এবং যেই সময় সরকার থাকুক না কেন তারা যেন এই স্বচ্ছতা, জবাবদিহিতাকে ওয়েলকাম করে, তারা যেন জনগণের যে অধিকারগুলো রয়েছে সেগুলোকে প্রায়োরিটি দেয়। এরকম একটি বাংলাদেশ আমি চাই, যে বাংলাদেশে কোনো তরুণ প্রজন্ম হতাশায় বিধ্বস্ত থাকবে না, কোনো তরুণ প্রজন্ম তারা কালচারালি এনরিচড হবে, তারা স্পোর্টিভভাবে এনরিচড হবে, তারা মাদকের দিকে যেন ঝুঁকে না যায় হতাশা থেকে, সেই দিকগুলো আমরা সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। প্রত্যেককে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যে না, যে কাজটি ভালো হচ্ছে সেটিকে আমরা প্রশংসা করবো, যে কাজটি কল্যাণকর সেটিকে আমরা আরও যেন ভালোভাবে করা যায়, আরও ইজিয়ার করা যায়, আমরা দল মত নির্বিশেষে সহযোগিতা করবো। হ্যাঁ, কোনো অন্যায় হলে আমরা সকলে সেখানে প্রশ্ন করবো, সেটা জবাবদিহিতা চাবো, স্বচ্ছতা চাবো, এরকম একটি বাংলাদেশ আমার চাও। আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত এই বিষয়ে, এবং এটা খুবই পলিটিক্যাল ছিল। তো হামিম ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি জুলাই স্পিরিটকে ধারণ করেন, এবং আপনার যে অদম্য সাহস ছিল আন্দোলনের সময়, আমি আশা করব বাংলাদেশের যখন প্রয়োজন হবে আপনি আবারও রাজপথে আসবেন এবং এই একই স্পিরিট দেখাবেন, সেটা যেই গভর্নমেন্টই থাকুক, যেই রেজিমই থাকুক, দেশে যদি অন্যায় হয় আমরা আপনাকে সেভাবেই আবার সেই রূপেই দেখতে চাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন বর্তমান যে সরকার রয়েছে তারা যেন এরকম, যেহেতু জনগণের সরকার, কখনো খারাপ কিছু না হয়, অর্থাৎ তারা যাতে জনগণের মিসলিডেড না হয় এবং জনগণের আশা প্রত্যাশায় যেন
পূরণে দিনের পর দিন ধাবিত হতে পারি এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ অংশীদারিত্ব হতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা। অ্যান্ড উইথ দিস আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থেকে আমাদের এই পডকাস্টটি শোনার জন্য, দেখার জন্য। আমি তাহমিদ আরিফিন হক, সাইনিং অফ ফ্রম অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়ালগ। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো হিয়ারিং আউট, তাহমিদ আরিফিন হক, বাই।